সাবজেক্ট ভালো লাগে শিক্ষকের গুণে। শিক্ষকের গুণেই কিন্তু সাবজেক্ট জনপ্রিয় হয়, পড়তে মন চায়, আকর্ষণ বাড়ায়। সে হোক ইংরাজি, সে হোক বাংলা, সে হোক সংস্কৃত বা অঙ্ক। আমরা এমন এমন শিক্ষক পাই, সত্যি তাদের পেয়ে আমরা ধন্য। আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম আমাদের প্রিয় স্যার, আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় স্যার দেবব্রত স্যার, দেবু স্যার নামেই জনপ্রিয়। এই ভিডিওটা তোমরা দেখেছো, অনেকে প্রশংসা করেছো এবং জানতে চেয়েছো পাশাপাশি যে স্যার রাইটিং স্কিলটা কিভাবে লিখলে ভালো হয়, একটু যদি ভিডিও আনতেন। আমার কথা মতো তার অমূল্য সম্পদ যে সময়, সেই সময়টা ব্যয় করেছেন এবং তার জন্য স্বাগত জানিয়ে আজকের এই চ্যানেলে প্রথমেই আসবো তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনের মধ্যে শর্টকাট কিছু নিয়ম, গ্রামার সেটা তিনি দেখাবেন। আমি স্যারকে অনুরোধ করব রাইটিং স্কিলটা, নোটিশটা কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, লেটার রাইটিং কিভাবে লিখতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, পারফেক্ট নম্বর কিভাবে পাওয়া যায়, সমস্তটাই স্যার আজকের ভিডিও তোমাদের সামনে শেয়ার করবেন। আমি চাইবো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং স্যারকে ভালোবেসে অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখে নাও স্যারের আজকের যে বিষয়গুলো সেইগুলো। সবার প্রথমে আমি আমাদের স্যারকে ধন্যবাদ জানাবো এবং যে সাতবাদী চ্যানেল আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, আর একটা সুযোগ দেওয়ার জন্য যে তোমাদের কিছু আমি বলতে পারছি, কিছু জানাতে পারছি, কিছু ইনফরমেশন দিতে পারছি। এই জন্য স্যারকে এবং সাতবাদী চ্যানেলকে অনেক ধন্যবাদ। এইবার আজকে আমি শুরু করব। তোমাদের আগের দিনে অনেকে জিজ্ঞাসা ছিল যে কিভাবে স্যার রাইটিংগুলো একটু কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, কিভাবে রাইটিংটা একটু লিখবো, ফরম্যাটটা যদি একটু বলে দেন তাহলে একটু সুবিধা হয় আমাদের। তাহলে তোমাদের আজকে আমি শুধু রাইটিং সম্পর্কে একটুখানি বলবো, একটু ভালো করে দেখে নেবে, একটু লিখে দেখাচ্ছি আমি, ভালো করে মন দিয়ে এগুলো দেখে নেবে, এগুলো একটু ইউজ করবে লেখার সময়। আশা করছি তোমরা এর থেকে অনেক উপকৃত হবে। তাহলে আজকে প্রথমে আমরা লিখবো বায়োগ্রাফি সম্পর্কে। ঠিক আছে, ভালো করে দেখে নাও বায়োগ্রাফিটা কি করে শুরু করবে। প্রথমে বায়োগ্রাফিটা এখানে তুমি যেটা লিখেছি ভালো করে খেয়াল করবা। বায়োগ্রাফি প্রথমে হেডিংটা দিতে হবে। প্রথমে হেডিং দেবে যার নাম, ঠিক আছে, ভালো করে খেয়াল করো, যার নাম এখানে লিখে দেবে। ধরো এখানে তুমি লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের বায়োগ্রাফি। প্রথমে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আমি নিচে লিখছি, এখানে জায়গা কম। এখানে লিখবে, এখানে ভালো করে খেয়াল করবে, তুমি যতটুকু পারবে এই যে লেখাটা লিখেছি এক লাইনে লেখার চেষ্টা করবে এবং নিচে একটা করে সুন্দর করে একটা আন্ডারলাইন করে দেবে। এবং এইগুলো একটু যদি বড় হাতে দিতে পারো, এগুলো আমি ছোট হাতে দিয়েছি কিন্তু এগুলো তোমরা সব ক্যাপিটাল লেটারে দিবে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, সব ক্যাপিটাল লেটারে দিবে, শুরু করবে এবং এক লাইনে লেখার চেষ্টা করবে। এখানে জায়গা একটু কম ছিল বলে আমি এখানে নিচে লিখেছি, তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে এবং একটা করে আন্ডারলাইন দেবে। অনেকে আছে খেয়াল করবা, দেখবা এরকম দেয়, কোন একটা নাম লেখার পর হেডিং দেওয়া প্রথমে এরকম এরকম দিয়ে এরকম কাটা দিয়ে আবার এরকম এরকম দিয়ে এরকম দেওয়ার কোনো দরকার নেই। প্লেন শুধুমাত্র আন্ডারলাইন করবে, শুধু আন্ডারলাইন করবে এবং একটা লাইনে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এবার তোমাদের দেখাচ্ছি, দেখো মনে করো কোনো রাইটিং তোমরা লিখবে, আমাদের সেটা বাঙালি হতে পারে, আমাদের সেটা বিদেশিও হতে পারে এবং সেটা ইন্টারন্যাশনাল হতে পারে কিংবা ন্যাশনাল হতে পারে কিংবা শুধুমাত্র বাংলার হতে পারে। যদি মনে করো ইন্টারন্যাশনাল, সেক্ষেত্রে কি লিখবে, দ্য গ্রেট পার্সন দিয়ে শুরু করবে। ঠিক আছে, দ্য গ্রেট পার্সন, এটা হচ্ছে ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। যদি মনে করো আমাদের ভারতীয়, তাহলে কিভাবে, দ্য গ্রেট সন, দ্য গ্রেট সন অফ ইন্ডিয়া। যদি মনে করো আমাদের বাঙালি সে, তাহলে কি লিখবে, দ্য গ্রেট সন অফ বেঙ্গল, সন অফ বেঙ্গল।
অথবা গ্রেট পার্সোনালিটির কথা, গ্রেট এই সন যদি লিখতে পারো সন লিখবে, না হলে গ্রেট পার্সোনালিটি, এটা তোমরা লিখতে পারো। দ্য গ্রেট পার্সোনালিটি দিয়ে তারপরে শুরু করবে এবং সেই নাম দিয়ে এবার তিনি কি কি জন্য বিখ্যাত, তিনি কি করেছেন সেই বিষয়ে একটুখানি দেবে, তুমি তাকে কেন ভালোবাসো সেটা লিখবে। লেখার পরে বলেছিলাম যে হি ওয়াজ, যখনই তুমি প্রথম পয়েন্ট পাবে বার্থ অফ প্লেস, বার্থ অফ টাইম, সেখানে লিখবে হি ওয়াজ দিয়ে শুরু করবে, হি ওয়াজ বর্ন। এবার আমরা কি জানি সবসময়, কোনো ডেটের আগে সবসময় কি বসে, এটা লিখে দেখাচ্ছে দেখো। এই জিনিসগুলো শুধুমাত্র খেয়াল করবে, কোনো ডেটের আগে সবসময় অন বসে, এটা কি ডেটের আগে। ইন বসে কোনো সালের আগে, এটা হবে কি ধরো 1980 সাল, তার আগে সবসময় ইন বসবে, ঠিক আছে। কোনো বার ধরো সানডে মনডে এগুলো যদি হয় তাহলে সব এখানে অন বসবে, এটা তো শুরু করবে। এবং তুমি যখনই লিখবে ধরো হি ওয়াজ বর্ন দিয়ে শুরু করলে কোনো টাইম আছে, কোনো ডেট আছে, তাহলে কি করবে অন 18th জুলাই ইন 1886, এটা লিখলে। এবার যদি বার্থ অফ প্লেস থাকে তাহলে ওর সঙ্গে একসঙ্গে জুড়ে দেবে হিজ প্লেস অফ বার্থ, এভাবে লিখবে না, একসঙ্গে এটা লেখার পরে জুড়ে দেবে। যদি ছোট জায়গা থাকে ছোট জায়গা রেখে অ্যাড বসাবে, একটু মুছে নিই। ছোট জায়গাটাকে সবসময় অ্যাড বসাবে, এটা হচ্ছে ছোট জায়গা। ধরো অ্যাড ধরো রামপুর দিলে। এবার যদি বড় জায়গা থাকে তাহলে কি করবে ইন দেবে, তার আগে ইন ওয়েস্ট বেঙ্গল দিলে। যদি একটা জায়গা থাকে তাহলে অ্যাড করবে, আর যদি দুটো জায়গা থাকে তাহলে ছোট জায়গার আগে অ্যাড করবে, বড় জায়গার আগে ইন করবে। ঠিক এইভাবে শুরুটা করবে এবং শেষে যেটা বলেছিলাম একটু কনক্লুশনটা এভাবে দেবে। ধরো তিনি মারা গেছেন 1980 সালের 3রা ফেব্রুয়ারি, এটা কিভাবে লিখবে তাহলে দিস গ্রেট পার্সোনালিটি দিয়ে লাস্টে শেষ করবে, দিস গ্রেট পার্সোনালিটি ওয়াজ passed away on 3rd July in 1926, এভাবে লিখলে। এবং তারপরে লিখবে বাট উই ক্যান নট ফরগেট হিম because he is in our heart forever. We always followed him and inspired and always দাঁড়াও followed him and inspired, ঠিক আছে, by him always। অলওয়েজটা এবার লিখেছে, আর লেখার দরকার নেই। ইন্সপায়ার্ড হিম and inspired by him
উই শুড রেসপেক্ট দিস পার্সন এভার অ্যান্ড ফর এভার। এটা দিয়ে শেষ করবে। এইটা দিয়ে যদি তোমরা লাস্টে শেষ করতে পারো তাহলে দেখবে ওই যে পার্সোনালিটি তোমরা বায়োগ্রাফিতে লিখেছো তার মাত্রাটাই পাল্টে গেছে। এই বায়োগ্রাফিটা দেখতে আগের থেকে অনেক সুন্দর লাগবে। তোমরা যেরকম হি ওয়াজ ডাইড দিয়ে শেষ করো, হি ওয়াজ ডাইড দিয়ে শেষ করে দাও, আর কোনো তার ভ্যালু থাকে না। মনে করলে এখানে তিনি মারা গেলেন তাহলে আমরা তাকে ভুলে গেলাম, কিন্তু না, তিনি মারা গেলেন তারপরেও কিছুটা অংশ তার যে তিনি যা করে গেছেন তার পরবর্তী সবকিছু আমাদের মধ্যে রয়ে গেছে, এটা দিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা কি করব, এই যে আমরা এখানে দেখলাম ঠিক এইভাবে আমরা লাস্টে লিখে দেবো। লাস্টে লিখে দেখবে তোমরা যেখানে 5-6 অ্যাভারেজ পাচ্ছ সেখানে তোমরা 8-9-10 এরকম তোমরা পেয়ে যাবে। তাহলে বায়োগ্রাফি বুঝতে পারলে সবাই। এবার তোমাদের দেখাচ্ছি নোটিশটা কিভাবে লিখতে হয়। নোটিশটা কিভাবে লিখবো দেখবো, ভালো করে খেয়াল করবে জিনিসটা। প্রথমে যখন আমরা নোটিশ লেখা শুরু করব, প্রথমে এখানে স্কুলের নাম লিখতে হবে। এখানে ধরো যে স্কুল নাম ABC হাই স্কুল, এখানে লিখলে ঠিক আছে। লেখার পর এখানে লিখবে নোটিশ। এখানে লিখলে তার একটু নিচে নোটিশ লিখলে তার বাঁদিকে লিখবে মনে করে সবসময় রেফারেন্স নাম্বারটা। রেফারেন্স নাম্বার লিখলে 206 লিখলে রেফারেন্স নাম্বার দিয়ে দিলে এখানটায়। আর সবসময় ডান দিকে খেয়াল করবে ডেটটা লেখার। এখানে ডেট লিখে দিলে ঠিক তার নিচে একটুখানি নিচে লিখবে এখানটায় সাবজেক্ট। সাবজেক্ট দিয়ে কোলন দেবে, কোলন ড্যাশ দেবে না, শুধুমাত্র কোলন দেবে। এবার যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট এখানে পুরো সুন্দর করে লিখবে। ধরো মনে করো ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে। এইবার এটা লেখা শুরু হয়ে গেল। এইবার তোমরা অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই, যদি স্কুলে থাকে তাহলে কি লিখবে, যদি স্কুলের কোনো নোটিশ হয় তাহলে লিখবে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই। এখানে মার্জিনে চলে গেলাম, এখানে ধরো মার্জিন আছে, মার্জিনটা এখানে ধরে নিলাম মার্জিন আছে, তাহলে মার্জিন এখান থেকে শুরু করবো নিচ থেকে, অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই informed that এখানে তোমরা যদি স্কুলের ক্ষেত্রে হয় তাহলে অল দা স্টুডেন্টস করবে। যদি মনে করো কোনো ক্লাবের ক্ষেত্রে হচ্ছে তাহলে কি করবে, অল দা ক্লাবের ক্ষেত্রে, যদি এটা হচ্ছে স্কুলের জন্য, যদি ক্লাব হয় তাহলে কি করবে, তাহলে অল দা মেম্বার্স। ক্লাব হলে অল দা মেম্বার্স, এটা হচ্ছে ক্লাবের জন্য, এটা ক্লাব, ঠিক আছে। যদি কোনো ক্লাবের জন্য হয় তাহলে অল দ্য মেম্বার্স, কিংবা অন্য যে কোনো বিষয় হলে অল দ্য মেম্বার্স। আর যদি স্কুলের ক্ষেত্রে হয় তাহলে অল দ্য স্টুডেন্টস। এই জিনিসটা সবসময় খেয়াল করবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা লেখা শুরু করলে এইবার লাস্টে যখন লিখবে তখন নোটিশে এটা সবসময় মনে রাখবে, লাস্টের জিনিসটা একদম একটুও যেন ভুল না হয়। লাস্টে কিভাবে লিখবে দেখো, প্রথম লাস্টে লিখবে এখানটায়, ধরো হয়ে গেল লেখা, এখানে এইচডিটা দিতে ভুলবে না, এইচডি দিয়ে এরকম হালকা একটা স্ল্যাশ দিয়ে দেবে। স্ল্যাশ দিয়ে এখানে লিখবে, ধরো তুমি স্কুলের সেক্রেটারি, তাহলে তুমি কিভাবে লিখবে, সেক্রেটারি অফ দ্য স্কুল। একটু উপরে লিখছে তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে এইচডি দিয়ে শুরু করবে, যখন হালকা করে স্ল্যাশটা দেবে, স্ল্যাশটা দিয়ে এখানে লিখবে সেক্রেটারি অফ স্কুল। এইখানে মাঝখানে লিখবে তোমার নাম, ঠিক আছে। এখানে নাম লিখতে হবে। ধরো তুমি নাম লিখলে রাজু সেন, এখানটায় তোমার নাম থাকবে, ঠিক আছে। এসডি দিলে এখানে তোমার নাম লিখলে, এখানে সেক্রেটারি অফ দ্য স্কুল লিখলে, ঠিক আছে। এখানে অফ দ্য স্কুল হবে, তাহলে সেক্রেটারি অফ দ্য স্কুল, এখানে তোমার নাম, এখানে এসডি। এই জিনিসগুলো খেয়াল করবে। আর বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই, বাই লিখবে, এখানে লিখবে হেডমাস্টার, এইবার মাঝখানে লিখবে হেডমাস্টারের নাম। এইখানে সবসময় হেডমাস্টারের নাম লিখতে হবে,
ঠিক আছে, তাহলে হেডমাস্টার নিচে লিখলে, মাঝখানে লিখলে হেডমাস্টারের নাম। এইভাবে লেখা শুরু করবে, এইভাবে ঠিক যেভাবে বলেছিলেন সেভাবে শুরু করবে, আর এইভাবে লেখাটা শেষ করবে, তাহলে দেখবে একদম নোটিশের ফুল মার্কস পাবে। তাহলে নোটিশটা সবাই বুঝতে পারছো? ঠিক যেভাবে বলেছি এভাবেই লিখতে হবে নোটিশটা। আর সবসময় মনে রাখবে যে এই যে তুমি লিখলে, এবার এক্সামিনার দৃষ্টি আকর্ষণ করার জন্য কি করবে, এই যে ছকগুলো তোমরা ধরো কালো কালি দিয়ে লিখলে, এই যে হেডিং গুলো কালো কালি দিয়ে করবে, আর যখন তার বডিটা লিখবে তখন সেটা নীল কালি দিয়ে লিখবে। ঠিক আছে, যখন দুই প্রকার কালি ইউজ করলে এক্সামিনার দৃষ্টি আকর্ষিত হবে। আর এইগুলো পারলে একটু বক্স করে দেবে, দেখতে ভালো লাগে, তাহলে আরো দৃষ্টি আকর্ষিত হবে। কোনো নকশা করার দরকার নেই, কোনো ডিজাইন করার দরকার নেই, প্লেন এগুলোকে শুধু একটু করে বক্স করে দেবে, শুধু বক্স করে দেবে, শুধু এইগুলোকে একটু বক্স করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। এগুলোকে একটু বক্স করে দেবে, দেখতে ভালো লাগবে। কোনো নকশা কোনো ডিজাইন করার দরকার নেই, শুধু বক্স করে দেবে, তারপর লেখা শুরু করবে, যেভাবে বলেছি ঠিক সেভাবে শেষ করবে। এইগুলোর তলায় কখনো কিছু দাগ দেবে না, বারবার বলছি তোমাদেরকে, আগে একদিন বলেছিলাম ভিডিওতে, এইগুলোর তলায় কোনো দাগ দেওয়া যাবে না, এইগুলোর তলায় কোনো দাগ দেবে না, যেরকম আছে সেম সেরকম লিখবে। ঠিক আছে, তাহলে নোটিশটা বুঝতে পারলে। এবার দেখো তোমাদেরকে লেটার সম্পর্কে একটু বলবো। লেটারে আমরা জানি যখনই ফর্মাল লেটার শুরু করবো তখন আমরা এখানে ডিয়ার ফ্রেন্ড দিয়ে শুরু করব। ঠিক এখানে ধরো মার্জিন রয়েছে, এখানে খাতা একটা, এখানে একটা ধরো মার্জিন। ঠিক আছে, ঠিক এখান থেকে শুরু করবো আমরা, ঠিক এখান থেকে শুরু করবো ডিয়ার ফ্রেন্ডটা। ঠিক আছে, এখানে লেখা শুরু করলাম, এখানে একটা কমা দিতে ভুলবো না, কমা দিয়ে শুরু করবো। এখান থেকে হেডিংটা হবে ঠিক কমার থেকে নিচে, আই হোপ থেকে শুরু করবে। এখানে যেভাবে শুরু করো তোমরা, ঠিক এখান থেকে শুরু করে কমার নিচ থেকে শুরু করবে। যখনই তোমরা লেখা শুরু হয়ে গেল, লেখা শুরু করলে বডিটা লিখলে, লেখার পরে যখন প্যারা চেঞ্জ করবে, এখানে প্রথমে ইন্ট্রোডাকশনটা লিখে দাও, আই হোপ দিয়ে শুরু করে এখানে শুরু করে তারপর ইন্ট্রোডাকশন, এখানটায় ইন্ট্রোডাকশন শুধুমাত্র। প্রথম প্যারাতে শুধুমাত্র ইন্ট্রোডাকশন হবে। প্যারা চেঞ্জ করলে দেখবে তুমি যেখানে যেখানে শুরু করেছিলে ঠিক প্যারা এখান থেকে লেটারের বডি থাকবে। ঠিক আছে, এখানে লেটারের বডি থাকবে, তুমি যে বিষয় লিখছো, যাকে লিখছো এই বিষয় ঠিক এখান থেকে চেঞ্জ করবে। ঠিক প্যারা এখান থেকে একটু যেন এদিকেও না যায় এদিকেও না যায়। যখনই শেষ এখান থেকে শুরু করলে, আবার যখন বডি লেখা হয়ে গেল, বডি লেখা শেষ করলে এবং লাস্টের যখন প্যারাটা করবে তখন ঠিক এখান থেকে শুরু করবে, আবার ঠিক এখান থেকে শুরু করবে লাস্টের প্যারাটা শুরু করে, এখানে 1 লাইন হোক 2 লাইন হোক, এখানে 3 লাইন হোক, এখানে শেষ করলে, শেষ করার পরে একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা ঠিকানাটা লিখবে, যার কাছে পাঠাচ্ছ এখানে তার ঠিকানা, এখানে বক্সটা কেটে দেবে। প্রথমে সুন্দর করে একটা বক্স কাটবে, বক্স কেটে এখানে স্ট্যাম্প লিখতে কিন্তু কেউ ভুলবে না, STAMP স্ট্যাম্প লিখতে কেউ ভুলবে না। এখানে যার যার ঠিকানা, প্রথমে নাম, তারপরে বাবার নাম, তারপর যেরকম ঠিকানা হয় ভিলেজ পোস্টে লিখবে, আর এইখানটায় তোমার ঠিকানাটা লিখবে সুন্দর করে। একটা জিনিস মনে রাখবে, কখনো এই অনেক লেটারে সব লিখেছো সবকিছু ঠিক আছে, কিন্তু তোমাদের নাম্বার দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই যে স্ট্যাম্প অনেকে দাও না, ভুল করে ফেলো, এবং স্ট্যাম্প অনেকে ছোট হাতে দিয়ে ফেলো, এগুলো হবে না। স্ট্যাম্প সবসময় বড় হাতের হবে। ঠিক আছে, তাহলে লেটার সম্পর্কে তোমরা বুঝতে পারলে, এভাবে লিখলে তোমরা নাম্বারটা বেশি পাবে। সবসময় প্যারা প্যারা করে লিখবে। এখানে ডিয়ার ফ্রেন্ড লেখার পরে একটা কমা দেবে, কমা দেওয়ার পর এখান থেকে শুরু করবে, প্রথম ইন্ট্রোডাকশন, তারপরে লেটারের বডি ঠিক সেইভাবে প্যারা চেঞ্জ করবে, ঠিক তার নিচ থেকে আবার প্যারা চেঞ্জ, লাস্টে শেষ করে কনক্লুশনটা, এবং ঠিকানা এখানে স্ট্যাম্প লিখতে হবে। ঠিক আছে, এটা ফলো করলেই 8, 9, 10 কোনো ব্যাপার না, 9 তোমরা পাবেই ঠিকঠাক করে লিখতে পারলে। স্টোরি সম্পর্কে, স্টোরি আমরা সবসময় কি জানি, কোনো গল্প, আমরা যখন গল্প শুনেছি, আমাদের মা ঠাকুমা গল্প করেছে, তখন কি বলেছে, কোনো একটা সময় এই জিনিসটা ছিল, তারপরে সেখানে কিছু একটা গেল, এখানে দেখলাম, আমরা দেখেছিলাম। এই যে স্টোরি মানে সবকিছু হয়ে গেছে পাস্ট টেন্সে। তাহলে আমরা যখনই স্টোরি লিখবো তখন কি করব, পাস্ট টেন্সে লিখবো। ঠিক আছে, এবং শুরুটা কি দিয়ে করব, আমাদের নর্মালি গল্প দেয় কি, একদা কোনো একটা গ্রামে এই বাস করতো, একদা কোনো একটা বনে এই থাকতো, এরকম থাকে। তাহলে ওয়ান্স আপন টাইম এরকম দিয়ে শুরু করবো। ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার lived in a village। এইভাবে এবার দেখো, যদি কোনো গ্রামে দুজন বন্ধুর গল্প হয়, তাহলে দুজন বন্ধুর লিভড ইন এ ভিলেজ, সেই গ্রামের নাম দেবে এবং সেই বন্ধুদের নামগুলো দেবে। ঠিক আছে, যদি মনে করো তোমাদের ওই স্টোরিতে কোনো বন্ধুর নাম দেয়নি, 2 জন বন্ধু দিয়েছে কি 3 জন বন্ধু দিয়েছে, তাহলে 3 জন বন্ধু তোমার নাম এক্সট্রা করে দেবে। তাতে করে এক্সামিনার খুশি হবে যে না, খুব বুদ্ধি করে ওদের নাম দিয়েছে, সুন্দর করে গল্প লেখার ছেলেটার মধ্যে একটা মানে
তার ট্যালেন্ট আছে, সে সুন্দর করে নাম দিয়ে শুরু করেছে। স্বাভাবিকভাবে কোনো নাম দিয়ে তারা শুরু করে না, কোনো 2 ফ্রেন্ডস 3 ফ্রেন্ডস 4 ফ্রেন্ডস হোক এরকম ভাবে দেয়, কিন্তু ফ্রেন্ডগুলোর নাম যদি দিয়ে দেওয়া হয় তাহলে এক্সামিনার খুব খুশি হবেন। তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড, যদি কোনো বন্ধুদের শুরু হয়, কোনো এখানে ভিলেজ দিতে পারো, কোনো টাউন দিতে পারো, যদি সেখানে ভিলেজের গল্প থাকে তাহলে ভিলেজ, যদি টাউন থাকে তাহলে টাউন, যদি নাম না থাকে সেখানটা তাহলে নামটা তোমরা দিয়ে নেবে এবং সেই বন্ধুদের নামগুলো তোমরা দিয়ে নেবে। তারপর এবার যদি কোনো ফরেস্টের গল্প, ধরো কোনো বনাঞ্চলের কোনো বাঘ ভাল্লুকের গল্প, কোনো পশু গল্প, তাহলে সেক্ষেত্রে তার এই ইনে ভিলেজের জায়গা শুধুমাত্র কেটে ফরেস্ট করবে। ধরো কোনো নদীর গল্প, নদীতে আছে কোনো মাছ নিয়ে, কোনো নদীর কোনো প্রাণী নিয়ে গল্প, তাহলে সেক্ষেত্রে এখানে রিভার লিখে দেবে। ঠিক আছে, শুধু এই জায়গাটায় চেঞ্জ করে দেবে। এইবার সে কি বিষয় বলেছে, কোন প্রাণী নিয়ে গল্প, সেই প্রাণীটার নাম লিখে দেবে। যদি মনে করো কোনো নদীর কোনো কুমিরের কোনো ধরো মাছের নিয়ে, তাহলে এখানে নদী লিখে তার নদীটা করবে, নদীর পরে সে মাছ, সে কি মাছ নিয়ে সেটা করে দেবে। এবার যে জায়গাটা বলবে শুধু জায়গাটা চেঞ্জ করে দেবে, কোনো ফরেস্ট হলে ফরেস্ট, কোনো রিভার হলে রিভার, কোনো পন্ড হলে পন্ড, কোনো অন্য যে কোনো জায়গা হলে যে জায়গা দেবে শুধুমাত্র এখানে চেঞ্জ করে দেবে, বাদ বাকি এইটুকু ফরম্যাট একই রকম থাকবে। ঠিক আছে, শুধু কোনো গ্রামের গল্প হলে গ্রাম, আবার বলছি গ্রামের গল্প হলে গ্রাম, টাউনের হলে টাউন, কোনো নদীর হলে নদী সে নাম লিখতে হবে, এবং কোনো পুকুর হলে সে পন্ড। ঠিক আছে, তাহলে এইভাবে শুরু করতে হবে। আর সবসময় দেখতে হবে কি, আমার স্টোরি সবসময় পাস্ট টেন্সে লিখতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে স্টোরি, এইটা শুধু মাথায় রাখবে। আর সুন্দর করে এই হেডিংটা দেবে। আরেকটা জিনিস তোমাদেরকে না বললেই নয়, স্টোরি লেখার সময় সবসময় হেডিং দেবে, একদম মাস্ট, হেডিং একদম মাস্ট। এটাকে বলা হয়, হেডিংটা কি দেবে, টাইটেলটা একদম মাস্ট দিতে হবে, টাইটেলটা মাস্ট দেবে। টাইটেল সবসময় ক্যাপিটাল লেটার দেবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটার দেবে, ক্যাপিটাল লেটার দেবে। আর সবসময় মনে রাখবে, স্টোরি লেখার পরে সবসময় লাস্টে মোরাল, একদম মোরালটা ঠিক মাঝখানে লিখবে না, যখন লেখা শেষ করবে তখন খাতার একদম নিচে লিখবে, এইভাবে মোরাল দিয়ে একটা নিচে দাগ দেবে এবং এখানে একটা দাগ দেবে, এরকম অ্যারো চিহ্ন করতে পারো। এবার মোরালটা সবসময় বড় হাতে দেবে, মোরালটা সবসময় বড় হাতে দেবে, টাইটেলটা সবসময় বড় হাতে দেবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটার সবসময়, ক্যাপিটাল লেটারে মোরাল এবং টাইটেল এটা একদম মাস্ট লিখতে হবে। ঠিক আছে, এইবার তোমরা মনে করবো নোটিশটা, এই স্টোরিটা একদম কমপ্লিট হয়েছে। যদি এখানে তোমরা টাইটেলটা না লেখো, মোরালটা না লেখো, তাহলে কিন্তু স্টোরিটা কমপ্লিট হবে না। টাইটেলের জন্য আলাদা মার্কস এবং এই মোরালের জন্য আলাদা মার্কস তোমরা পাবে। তাহলে স্টোরি সম্পর্কে সব বললাম। তাহলে রাইটিং আশা করি তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা না। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে এই জিনিসগুলো অনুসরণ করবে, আশা করছি তোমাদের রাইটিং এ ফুল মার্কস তোমরা পেয়ে যাবে। এবং যারা মনে করছে একদমই লিখতে পারি না, শুধু এই জিনিসগুলো ফলো করবে, আমি যেরকম বললাম এই জিনিসগুলো ফলো করবে, তোমরা অ্যাভারেজ একটা নাম্বার 6, 7, 8 এরকম পেয়ে যাবে। আর যারা খুব লিখতে পারো সুন্দর করে, তাদের তো কোনো ব্যাপারে, তাদের 10-এ 10, 9-এ 10 কোনো ব্যাপারই না। যারা একদমই লিখতে পারো না, শুধু ফরম্যাটটা ফলো করবে, আশা করছি তোমরা গড়ে 6, 7 পেয়ে যাবে। ঠিক আছে, শুধু এই ফরম্যাটগুলো যেগুলো বললাম একটু ভালো করে খেয়াল করবে। এবার গ্রামারের ক্ষেত্রে বলি, কিছু কিছু গ্রামার আছে একদম কমন জিনিস, শুধু এইগুলো ফলো করবে। যেরকম ধরো কোনো জয়েনিং করতে দিলে, কোনো যে কোনো একটা গ্রামার ধরো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করলে, অ্যাজ সুন অ্যাজ একটা লাইন শুরু হলে, এটাকে তোমার পজিটিভ বলে, এটাকে বলা হয় পজিটিভ, পজিটিভ সেন্টেন্স এটা ইউজ করা হয়। ঠিক আছে, এবার অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলো, এটা পজিটিভ সেন্টেন্স হলো, এটাকে তোমাকে নেগেটিভ করতে হলো, তখন তোমরা কি করবে, অ্যাজ সুনের অ্যাজ জায়গায় শুধু নো সুনার, নো সোনার হ্যাড কিংবা নো সোনার ডিড, এটা তো শুরু করলে। এবার শুরু করার পরে দেখবে অ্যাজ সুন অ্যাজ এই জায়গাটায় যখন যদি কোনো কমা থাকবে, আর একটা দেখবে একটা সেন্টেন্সে যখন একটা জায়গায় কমা থাকবে, এই সেন্টেন্সের ক্ষেত্রে একটা জায়গায় কমা থাকবে, সেটাকে তুলে দিয়ে আমরা দেন করব। আর যদি দেন থাকে সেই সেন্টেন্সে, সেই দেনটাকে তুলে আমরা কমা করব, এটা খেয়াল করবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে সেটাকে আমরা তুলে নো সোনার হ্যাড করবো কিংবা ডিড করব। আর সেই সেন্টেন্সে দেখবে একটা কমা আছে, কমাটার বিশাল গুরুত্ব আছে, এখানটা কমা থাকলে সেটাকে তুলে আমরা দেন করব। আর যদি দেন থাকে সেটাকে তুলে আমরা কমা করব, তাহলে সেন্টেন্স একদম পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো দিকে তাকাতে হবে না, শুধুমাত্র এইগুলো চেঞ্জ করে দিলে সেন্টেন্সটা সঠিক একদম। এবার দেখো, কোন সেন্টেন্স তোমাদের দিলে এরকম অনলি দিয়ে শুরু করতে বললো, অনলি দিয়ে শুরু হলো, তাহলে এটা হলো তোমার পজিটিভ সেন্টেন্স। ঠিক আছে,
এটাকে তুমি নেগেটিভ করতে হলে সবসময় কি করবে, এটাকে কিচ্ছু করার দরকার নেই, কোনো কিছু চেঞ্জ করে শুধু নান বাট করে দেবে, শুধু নান বাট করে দিলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। বোঝা গেল জিনিসটা একদম ক্লিয়ার, কোনো ভিতরে যাওয়ার দরকার নেই, কি করব কি না করব ভাবার কোনো দরকার নেই, অনলিটা তুলে দিয়ে নান বাট করে দেবে, বাস পুরো কমপ্লিট। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি কোনো জায়গায় প্লিজ, কোনো ভয়েস চেঞ্জ যদি প্লিজ দিয়ে শুরু হয়, কোনো ভয়েস চেঞ্জ যদি প্লিজ দিয়ে শুরু হয়, তাহলে কি করব আমরা, প্লিজটাকে তুলে দিয়ে শুধুমাত্র ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করব, এবং ভয়েসের প্লিজের পরে পরবর্তী অংশ যেটুকু আছে প্লিজটাকে তুলে দেবো, এর পরিবর্তে এটুকু দিয়ে তারপরে সেন্টেন্সটা শুধু এর সঙ্গে জুড়ে দেবো, ঠিক আছে? আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি মনে করো কোনো উপদেশমূলক অ্যাডভাইস দিল, উপদেশমূলক কোনো কিছু দিল, ধরো এটা করা ভালো, ওইটা করা ভালো, এটা করবে ওটা করবে, সেক্ষেত্রে কি করবে, ইউ আর অ্যাডভাইস টু, এরকম লিখেছিলাম ইউ আর রিকোয়েস্টেড টু করেছিলাম, ঠিক তার কাটে ইউ আর অ্যাডভাইসড টু করে দেবে, ইউ আর অ্যাডভাইসড টু করে দেবে। কোনো কিছু কাউকে যদি অর্ডার করা হয়, আদেশ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে, ইউ আর অর্ডার্ড টু। যেই ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু আসছে সেই ক্ষেত্রে দ্যাট করার দরকার নেই, সেক্ষেত্রে দ্যাট করলে কাটা, ঠিক আছে? দ্যাট করলে হবে না, দ্যাট করার দরকার নেই, টু করতে হবে। এক্ষেত্রেও তাই, ইউ আর অ্যাডভাইস টু করবে, দ্যাট করবে না, ইউ আর অর্ডার টু, ঠিক আছে? এবং ভয়েসের ক্ষেত্রে দেখবা কোনো কিছু যখন বারণ করা হবে, মানে করতে নিষেধ করা হবে, সেই ক্ষেত্রে কি করবে, অনেক সময় আমরা নট দিয়ে যখন করি, কোথায় কি চেঞ্জ করবো কি না করবো বুঝতে পারি না, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা কোনো কিছুর চেঞ্জ করব না। ধরো কোনো কিছু তোমাকে বারণ করছে, নট টু দিয়ে করতে হবে, নেগেটিভ সেন্টেন্স কোনো কিছু বারণ করে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, শুধুমাত্র ইউ আর ফরওয়ার্ড করে দেবে, ইউ আর ফরওয়ার্ড, এবং ফরওয়ার্ডের পরে দেখবে যে নট আছে সেই অংশে, সেই নটটাকে তুলে দিয়ে তারপরে একটা টু থাকবেই, নটের পরে টু থাকবে, সেই নটটাকে তুলে দেবে, তুলে দেওয়ার পরে যে টুটা পড়ে থাকবে, টু এর পরে যেটুকু অংশ সেটুকু লিখে দেবে। যদি কোনো নেগেটিভ সেন্টেন্স হয় ভয়েসের ক্ষেত্রে, তাহলে ইউ আর ফরওয়ার্ড করে দেবে, এবং যে নট ওখানে প্রশ্নে ছিল সেই নটটাকে, নটের পরে দেখবে একটা টু ছিল, টুর পরে যেটুকু অংশ সেটুকু লিখে দেবে, নট লেখার দরকার নেই, তাহলে সেটা হয়ে গেল। বোঝা গেল? একদম সিম্পল ফর্মুলা, এগুলো ফলো করবে, দেখবে ভয়েস চেঞ্জ আর ভুল হচ্ছে না। এই হলো আমাদের গ্রামারের ক্ষেত্রে যেটুকু বলার দরকার ছিল, একদম লাস্ট মিনিট সাজেশনে, এগুলো তোমরা একটু ফলো করবে, আশা করি তোমাদের আর ভুল হবে না, আর এর মধ্যে কিছু না কিছু তোমরা পেয়ে যাবে। আর এগুলো যদি ফলো করতে পারো তাহলে মোটামুটি তোমরা একটা ভালো মার্কস পেয়ে যাবে। শুধু পাস মার্কস কেন, তোমরা ভালো মার্কসই পাবে। একটু ভালো মনের জোর নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও, যেগুলো বললাম জাস্ট এগুলো একটু ফলো করো। এই যে বলো অনেকে কমন পেলাম না, রাইটিং হলো না ঠিকঠাক, কোনো কিছু তোমাদের ওসব চিন্তা ভাবনা করার দরকারই নেই। শুধুমাত্র আমি যেগুলো ফরম্যাটগুলো বললাম এগুলো একটু শুধু মেনটেন করো, এগুলো শুধু একটু দেখে যাও ভালো করে, এগুলো শুধু একটু ফলো করবে, শুধু ওইটুকু লিখতে পারলে তোমরা ভালো মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, এবং সবাইকে আবার পরীক্ষার আগে আমার একটু কিছু বক্তব্য আছে তোমাদের সবার উদ্দেশ্যে একটু বলি। তোমরা সবাই ভালো করে মানে খুব সুন্দর করে পরীক্ষা দাও, এবং যা লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, যাতে এক্সামিনার দৃষ্টি আকর্ষিত হয়। এইভাবে তোমরা মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দাও। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরীক্ষা সবার ভালো হোক, এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি।